হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা ৩১তম ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমাদের বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান। আমরা জানি আইটিপি পরীক্ষার সিলেবাসে হিসাব বিজ্ঞান অন্তর্ভুক্ত আছে। ওয়ালাইকুম সালাম মেহেদি হাসান সাহেব, কেমন আছেন আপনি? হিসাব বিজ্ঞান যেহেতু একটা বড় সাবজেক্ট, তো এই সম্পর্কে আমাদের কয়েকটি ক্লাস নিতে হবে, একটি ক্লাসে হবে না। হিসাব বিজ্ঞান আগে বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো বুঝতে হবে। বেসিক বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না। দিদারুল ইসলাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। বেসিক বিষয়গুলো যদি না জানি তাহলে আমরা অঙ্ক করতে পারবো না। রিয়াজউদ্দিন ভাই, ওয়ালাইকুম আসসালাম। হিসাব বিজ্ঞান তো আমরা সবাই জানি হিসাব বিজ্ঞান কি না, সেটা বলতে হবে। হিসাব বিজ্ঞান হচ্ছে ব্যবসা সংক্রান্ত বা ব্যবসা সম্পর্কিত একটা বিজ্ঞান। মনে করুন হিসাব বিজ্ঞান যখন আপনি পড়তেছেন বা হিসাব বিজ্ঞানের অঙ্ক করতেছেন, সেটা মনে করতে হবে আপনি একজন ব্যবসায়ী এবং আপনার ব্যবসার হিসাব করতেছেন। মূল যে থিম হিসাব বিজ্ঞান মানে হচ্ছে, মনে করবেন যে আপনি একজন ব্যবসায়ী এবং আপনি আপনার ব্যবসার হিসাব করতেছেন। হিসাব বিজ্ঞান মূলত কয়েকটি সূত্রের উপর নির্ভরশীল। হিসাব বিজ্ঞান মূলত কয়েকটি সূত্রের উপর নির্ভরশীল। ডেবিট ক্রেডিট তো বুঝি আমরা, না বুঝি না? ডেবিট ক্রেডিট কে কে বোঝেন? স্যার পুরো অঙ্ক, স্যার অঙ্ক পুরোটা না হলে কি মার্কস দিবে? অঙ্কর যদি আপনার যোগফল, অঙ্ক যদি আপনার ভাগ করা থাকে, মনে করেন যে ভাগ করা থাকে, যেমন অঙ্কের মধ্যে যদি কয়েকটা বিষয় আপনাকে চায় তাহলে প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা মার্কস থাকবে। যদি বিষয় একটা হয়, প্রশ্ন যদি আপনাকে একটা করা হয়, তখন আপনি মার্কস পাবেন না। বুঝছেন আমার কথা? যদি মনে করেন যে প্রশ্ন যদি আপনাকে কয়েকটা করা হয়, মনে করেন বললো আপনার ডেবিট কত, ক্রেডিট কত, তারপর হচ্ছে বকেয়া, এই নানান জিনিস বললো। যেমন আমরা আয়করে পড়ছি যে তার কর দায় কত একটা প্রশ্ন, তারপর হচ্ছে কর রেয়াত কত আরেকটা প্রশ্ন, তার সারচার্জ কত আরেকটা প্রশ্ন, তার মোট আয় কত সেটা আরেকটা প্রশ্ন। যদি এভাবে আলাদা আলাদা প্রশ্ন করা থাকে তাহলে আলাদা আলাদার জন্য আপনি আলাদা আলাদাভাবে মার্কস পাবেন। আর যদি সম্পূর্ণ একটাই বলে যে আপনি তার কর দায় কত বের করেন, তখন আপনার একটা প্রশ্ন আসলো, তখন প্রশ্নের উত্তর না হলে কিন্তু আপনি মার্কস পাবেন না। এখন আমরা ডেবিট, আপনার যদি হিসাব বিজ্ঞান পড়তে হয় প্রথমে আপনাকে জানতে হবে ডেবিট এবং ক্রেডিট কি। ডেবিট এবং ক্রেডিট কি? আপনি 10 টাকা দিয়ে আপনি একটা মোবাইল কিনছেন, 10 টাকা দিয়ে তো মোবাইল হয় না, একটা কলম হয়। মনে করেন 10,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনছেন, নগদ 10,000 টাকা দিয়ে একটি মোবাইল কিনছেন। আপনি যে 10,000 টাকা দিছেন সেটা হচ্ছে আপনার ক্রেডিট, আর আপনি যে মোবাইলটা নিছেন, ক্রয় করছেন, সেটা হচ্ছে আপনার, মোবাইলটা আপনার কাছে আছে সেটা হচ্ছে আপনার ডেবিট, এবং টাকাটা কিন্তু আপনি দিয়ে দিছেন, নগদ টাকাটা, সেটা হচ্ছে আপনার ক্রেডিট। তার মানে বোঝা যায় যত ডেবিট হবে তত ক্রেডিটও হবে।
ডেবিট খরচ, ক্রেডিট জমা। মেনে নিলাম। আপনার একটা মোবাইল, আপনি একটা মোবাইল কিনছেন, মোবাইল কেনার জন্য টাকা দিতে হবে। টাকা যে দিছেন, নগদ টাকা যে দিছেন, সেটা হচ্ছে ক্রেডিট। আর আপনি যে মোবাইলটা নিয়ে আসছেন, এখন আপনার কাছে মোবাইলটা আছে, সেটা হচ্ছে আপনার ডেবিট। ডেবিট ক্রেডিট বিষয়টা বুঝছেন? আমি আজ তাকিয়ে শুরু করব, একটু বলবেন কিভাবে শুরু করব? মোজাফফর হোসেন ভাই, আপনি প্রথমে কাজ করবেন, আমরা আজকে 31তম ক্লাসে উপস্থিত হয়েছি। আমাদের এর আগে আরও 30টা ক্লাস হয়ে গেছে। আপনি ওই 30টা ক্লাস দেখে নেবেন। যদি পেজে না পান, যদি না পান, তাহলে আপনি ইউটিউব চ্যানেল আছে HKB লিগ্যাল অ্যাডভাইস, সেখানে আপনি সার্চ দিবেন, ITV নামে একটা প্লেলিস্ট পাবেন, সেখান থেকে আপনি ভিডিওগুলো দেখে নিতে পারবেন। অথবা এই পেজের মধ্যে আপলোড দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে দেখে নিতে পারেন। তারপরেও সমস্যা হলে আপনি আমাকে ইনবক্স করবেন। মুজাফফর ভাই, ক্লাস শেষে আমাকে ইনবক্স করবেন। নগদ টাকা যেটা দিচ্ছেন সেটা হচ্ছে আপনার ক্রেডিট। মোবাইলটা আপনার কাছে আছে, সেটা হচ্ছে আপনার ডেবিট। মোবাইল ডেবিট, টাকা ক্রেডিট। হ্যাঁ, ঠিক আছে, অনেকেই বলছেন। তার মানে ডেবিট ক্রেডিটটা তো আমরা বুঝি না। ডেবিট ক্রেডিট কে বোঝেন না সেটা আগে বলেন, হাত তোলা দেন, হাত ওঠান। কে ডেবিট ক্রেডিট বোঝেন না? হিসাব বিজ্ঞান পড়তে হলে অবশ্যই ডেবিট ক্রেডিট জানতে হবে। কে ডেবিট ক্রেডিট বোঝেন না আমাকে বলেন। তার মানে সবাই বুঝি। হিসাব বিজ্ঞানে কয়েকটা সূত্র আছে, সেগুলা আগে আমরা জানতে হবে। সূত্রগুলো জানলে আপনার অঙ্ক করা অনেক সহজ হবে। আমি যে একটু আগে বলছিলাম মোবাইলের কথা, মোবাইল ক্রয় করছেন, ডেবিট ক্রেডিটের কথা বলছি। এখানে আমি প্রথম সূত্রটা দেখেন, আপনি এখানে কয়েকটা সূত্র আমরা পড়ব। প্রথম সূত্রটা সেটা আপনারা লিখে রাখতে পারেন। জাকির হোসেন ভাই, ঠিক আছে। মেহেদি হাসান ভাই, আবার বলতেছি। জাকির হোসেন ভাই, আবার বলতেছি, আপনারা শুনবেন। আমার কাছে কিছু টাকা আছে, সেখান থেকে আমি 10,000 টাকা দিয়ে একটি যে কোনো ব্র্যান্ডের মোবাইল কিনলাম। আমার মোবাইল কেনার পরে কিন্তু আমার কাছ থেকে টাকাটা চলে গেছে। মোবাইলের দোকানদার আমার কাছে টাকাটা নিয়ে নিছে, বা আমি তারে দিয়ে দিছি, এবং সে মোবাইলটা আমাকে দিয়ে দিছে। যে মোবাইলটা যে আমার কাছে আছে, সেটা হচ্ছে আমার ডেবিট, মানে সম্পদ আমার কাছে জমা হলো, এবং আমার কাছ থেকে নগদ টাকা চলে গেল, সেটা হচ্ছে আমার ক্রেডিট। আমার কাছ থেকে 10,000 টাকা চলে গেল, ওই 10,000 টাকা হচ্ছে আমার ক্রেডিট, এবং আমার কাছে যে মোবাইলটা আসলো, এই মোবাইলটা হচ্ছে আমার ডেবিট। ক্লিয়ার? মেহেদি হাসান ভাই, জাকির হোসেন ভাই, বলেন ক্লিয়ার কিনা? রিয়াজউদ্দিন ভাই বুঝছেন, মেহেদি হাসান ভাই বোঝেন নাই, বলেন বুঝছেন কিনা? আপনারা খাতা কলম নিয়ে একটু লিখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। মনে করেন মেহেদি হাসান ভাই 10,000 টাকা দিয়ে একটি আইফোন কিনেছেন,
মেহেদি হাসান ভাই 10,000 টাকা দিয়ে বাজার থেকে একটি আইফোন কিনেছেন, ঠিক আছে। এখানে 10,000 টাকা যে দিয়ে দিছেন বাজারে দোকানদারকে, সেটা হচ্ছে ওনার ক্রেডিট, এবং মোবাইলটা যে ওনার কাছে জমা হয়েছে সেটা ওনার ডেবিট। জাকারিয়া ভাই বুঝছেন? এখন আমরা প্রথম সূত্রটা দেখব, এইটার মতোই, কিন্তু প্রথম সূত্রটা কিন্তু এটার উপরে ডিপেন্ড করে। দেখেন, এই সূত্রটা আপনারা লিখবেন অবশ্যই। এই সূত্রগুলো যদি আপনি না জানেন, আমার অঙ্ক আপনাদের পড়াতে সমস্যা হবে। সেজন্য বেসিকটা আমি পড়াচ্ছি আগে, যাতে আপনারা অঙ্কগুলো আপনারা নিজেরাই করতে পারেন। সেজন্য আমি বেসিকটা পড়াচ্ছি। বেসিকটা শেষ করার পরে অঙ্ক ধরতে হবে। আপনি যদি প্রথমে অঙ্ক শুরু করে দেই, তাহলে আপনারা কেউ কিছু বুঝবেন না। সেজন্য বেসিক জিনিসগুলো জানতে হবে। প্রথম সূত্রটা হচ্ছে, সম্পদ বৃদ্ধি যদি পায়, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। এই যে একটু আগে বলছিলাম মোবাইল কিনছেন, মোবাইলটা তো আপনার সম্পদ, কারণ মোবাইলটার কারণে আপনার সম্পদ বাড়লো, সেটা হচ্ছে আপনার ডেবিট। আর সম্পদ যদি হ্রাস পায়, সেটা হচ্ছে আপনার ক্রেডিট। যেমন আপনি 10,000 টাকা দিয়ে দিয়েছেন, আপনার সম্পদের পরিমাণ কমে গেছে, সেটা হচ্ছে আপনার ক্রেডিট। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। আপনি বলেন, আবার আমার সাথে বলেন যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং সম্পদ হ্রাস পেলে বা কমে গেলে হচ্ছে ক্রেডিট। কতে কম কতে ক্রেডিট, কমে গেলে ক্রেডিট। মনে রাখবেন, মনে রাখার কৌশল, কতে কম কতে ক্রেডিট, বৃদ্ধি পেলে ডেবিট। সূত্রটা মুখস্থ করে ফেলছেন তো? সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ কমেলে ক্রেডিট, কমে গেলে ক্রেডিট, কতে কম কতে ক্রেডিট। হ্রাস পাওয়া কমে যাওয়া কি কথা? কমে গেলে ক্রেডিট, কতে ক্রেডিট। মনে রাখবেন, কতে কিন্তু কাচ্ছি না। ব্যাংকে টাকা জমা রাখলে কি হবে, সেটা আমি ক্লাস করি, তারপর আপনি নিজে বুঝতে পারবেন সেটা কি হবে। সেখানে আরও অনেক বিষয় আছে। আমরা তো প্রথম শুরু করলাম হিসাব বিজ্ঞান। আমরা যদি মানে ক্লাস টপিক বাদ দিয়ে অন্য টপিকে চলে যাই, তাহলে আমাদের টপিকে সমস্যা হয়। ব্যাংকে টাকা জমা রাখলে কি হবে সেটাও আমি আপনাদের এখন বললে অনেকেই বুঝবে না। সেজন্য এই বিষয়টা আসবে আপনার কাছে, বুঝতে পারবেন। ধৈর্য সহকারে ক্লাস দেখতে থাকুন। আমি যতটুকু বলছি ততটুকুর মধ্যে কোনো প্রশ্ন থাকলে করবেন, আর যদি আপনার প্রশ্ন থাকে, ক্লাসের বাহিরে যদি কোনো প্রশ্ন থাকে, সেটা পরে করবেন। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ কমে গেলে ক্রেডিট, কতে ক্রেডিট। দিদারুল ভাই ঠিক আছে, কিন্তু সেটা তো বিস্তারিত বলতে হবে, বিশ্লেষণ করতে হবে, না তো বুঝবেন না। এখন আমি বলছি সম্পদ বৃদ্ধি পেলে ক্রেডিট, সম্পদ কমে গেলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আর সম্পদ কমে গেলে বা হ্রাস পেলে ক্রেডিট। এখন সম্পদ বলতে আমরা কি বুঝি? আমি যে সূত্রটা বললাম, সম্পদ বলতে আমরা কি বুঝি? এখানে কিন্তু অর্থনীতিতে সম্পদ বলতে আমরা কি বুঝি, হিসাব বিজ্ঞানে সম্পদ বলতে কি বুঝি, সেটা বুঝতে হবে। আমরা সম্পদ বলতে সাধারণত জমি জমা বুঝি, ঠিক না? বাপের রেখে যাওয়া সম্পত্তি। এখন সম্পদের একটা লিস্ট আছে, সেটা আপনারা লিখে নিতে পারেন। কোনগুলো সম্পদ?
খাতা কলম সামনে না থাকলে খাতা কলম নিয়ে নিন। নগদ টাকা, সম্পদ কোনগুলো আমি বলতেছি। নগদ টাকা, নগদ টাকা, ব্যাংক জমা মানে ব্যাংকে জমা টাকা, তারপর হচ্ছে ধরেন আলমারি, যন্ত্রপাতি, যন্ত্রপাতি মেশিন বলছে লুপ্তর রহমান লাভলি আপু, মেশিন বা যন্ত্রপাতি। ফার্নিচার আমি এখানে বলছি আসবাবপত্র, ফার্নিচার বলতে ফার্নিচার, হ্যাঁ ফার্নিচার ধরতে পারেন। কলকবজা, আপনারা লিস্টটা লিখে নেন। নগদ টাকা, ব্যাংক, ব্যাংক জমা, ব্যাংক জমা বুঝছেন তো, ব্যাংকে তো টাকাই জমা থাকে না। আলমারি, যন্ত্রপাতি, কলকবজা, মেশিন, মেশিন, তারপর হচ্ছে দালান কোঠা, ভূমি, জমি। আমরা যারা ল পড়ছি তারা ভূমি আর জমি কিন্তু এক না, সেটা আমরা জানি অনেকেই। ভূমি, জমি। ফার্নিচার মানে আসবাবপত্র, ফ্রিজ, টিভি, চেয়ার টেবিল, এসি, এয়ার কন্ডিশন, জেনারেটর, কম্পিউটার। দেনাদার, দেনাদার, দেনাদার মনে রাখবেন, দেনাদার। এগুলা আমরা কমন জিনিসগুলো তো জানি আমরা, ঠিক আছে। দেনাদার এটা মাথায় রাখবেন, দেনাদার। ব্যাংক জমা, ব্যাংক জমা আমি আগে বলছিলাম, তারপরে এখন বলছি দেনাদার। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল, প্রাপ্য নোট, প্রাপ্য বিল, প্রাপ্য নোট। কপিরাইট, ইজারা সম্পত্তি, ট্রেড লাইসেন্স। এগুলা বেসিক ধরেন। এগুলো হচ্ছে সম্পত্তি। আপনারা যারা লিখছেন তো ভালো। আরো সম্পদ আছে, আরো অনেক ধরনের সম্পদ আছে। আমি সম্পদের লিস্ট প্রয়োজনে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, সম্পদের লিস্ট। দেনাদার, দেনাদার বলছি, দেনাদার, দেনাদার। সম্পত্তির মধ্যেও আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে চলতি সম্পদ আর একটা হচ্ছে স্থায়ী সম্পদ। চলতি সম্পদ, স্থায়ী সম্পদ। কোনগুলা চলতি সম্পদ, কোনগুলা স্থায়ী সম্পদ, সেগুলোরও আপনাদেরকে লিস্ট দিয়ে দেব আমি, চিন্তার কোনো কারণ নেই। চলতি সম্পদ, স্থায়ী সম্পদ কোনগুলা সেগুলার আমি অনেকগুলো তো বলছি, আর বাকিগুলোর লিস্ট আমি আপনাদের দিয়ে দেব, চিন্তার কোনো কারণ নাই।
কিছু আছে দৃশ্যমান সম্পদ, ট্রেডমার্ক হচ্ছে অদৃশ্যমান সম্পদ। আমি সবগুলোই আপনাদের বলবো, লিস্টটা আপনারা মুখস্থ করে নেবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। স্থায়ী সম্পদ আছে, অস্থায়ী সম্পদ আছে, দৃশ্যমান আছে, অদৃশ্যমান সম্পদ আছে, সেগুলা। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি বলছিলাম সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ কমে গেলে ক্রেডিট। এখন সম্পদ কিভাবে বৃদ্ধি পায় সেটা কি জানেন আপনারা? সম্পদ কিভাবে বৃদ্ধি পায়? সম্পদ কিভাবে বৃদ্ধি পায়? ঠিক আছে শেখ শিহাব ভাই, এখন আমি যেটা বলতেছি আপনারে, সম্পদ কিভাবে বৃদ্ধি পায়? পারচেজ করলে, ঠিক আছে। হ্যাঁ, এখন আমি বলছিলাম যে আপনি একটি মোবাইল কিনেছেন, মনে করেন যে আপনার একটি মোবাইল আছে, মোবাইলটি কাজ করতেছে না, আপনি আর একটা মোবাইল কিনলেন, সম্পদ বৃদ্ধি পেল। আবার 2 দিন পর আরেকটা কিনলেন, তখন আরও সম্পদ বৃদ্ধি পেল। পারচেজ করলেই মানে সম্পদ বৃদ্ধি পায়। পারচেজ না করে কি সম্পদ বৃদ্ধি করা যায় না? গিফট করলে কি সম্পদ বাড়ে না? বলেন, কেউ বলেন, গিফট করলে কি সম্পদ বাড়ে না? আমার একটা মোবাইল আছে, অন্য আরেকজন আরেকটা মোবাইল গিফট করলো, তখন আপনার মোবাইল 2টা হলো না, সম্পদ বাড়লো কিনা? আয়ের মধ্যে মোফাজ্জল ভাই, আপনার কথা বুঝি নাই আমি। প্রফিট করলে, ঠিক আছে, আপনারা তো সবই বুঝেন দেখি। এখন সম্পদ হ্রাস কিভাবে পায়, ক্রেডিট কিভাবে হয়? ক্রেডিট কিভাবে হয়? আপনি যে এই মোবাইলটা কিনে আনলেন, পারচেস করলেন, ঠিক আছে, সেখানে আপনার অর্থ ব্যয় হলো না? আপনার তো অর্থ ব্যয় হলো। অর্থনীতিতে সম্পদ একরকম, আর আপনি যেভাবে ভাবেন সেইটা সম্পদ হচ্ছে অন্যরকম। এই যে আপনি বলছিলাম মোবাইল একটা আনছেন, মোবাইল আনার পর কারণে আপনাকে টাকা দিতে হয়েছে। মোবাইল যে কিনে আনছেন, আপনাকে টাকা দিতে হয়েছে। টাকা যে দিছেন সেটা হচ্ছে আপনার ক্রেডিট, মানে একদিকে ডেবিট হলো, অন্যদিকে আবার ক্রেডিট হলো। মোবাইল কিনছেন, আপনার ক্রেডিটও হলো, ডেবিটও হলো।
অ্যাসেট সেল করলে, ডিপ্রেশন হলে, বিক্রয় করলে, বিক্রি অপচয়, বলতে থাকেন। এই যে সম্পদ বাড়লো এবং কমলো, তার মানে সম্পদ যদি বাড়ে তাহলে, সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, আর সম্পদ কমে গেলে সেটা হচ্ছে ক্রেডিট। এখন আমি বললাম এখানে শিহাব সাহেব আছেন, শিহাব সাহেবরে বললাম এখানে জনাব শিহাব সাহেব একটি 10,000 টাকা দিয়ে মোবাইল ক্রয় করেছেন, এর জাবেদা করেন, তাহলে কি করবেন? ওয়ালাইকুম আসসালাম বিপ্লব ভাই। শিহাব সাহেব 10,000 টাকা দিয়ে একটি মোবাইল ক্রয় করেছেন, এর জাবেদা করেন, করতে পারবেন? শর্ট প্রশ্ন। জাবেদা করতে গেলে কিন্তু ডেবিট ক্রেডিট দুইটাই থাকতে হবে, ডেবিট ক্রেডিট দুইটাই থাকতে হবে। এখানে শিহাব সাহেব 10,000 টাকা দিয়ে একটি মোবাইল ক্রয় করেছেন, তার জাবেদা করেন। এখানে শিহাব সাহেব মোবাইল ক্রয় করাতে উনি 10,000 টাকা ওনার হাত থেকে চলে গেছে এবং একটি মোবাইল ওনার হাতে এসেছে। যেহেতু সম্পদ বৃদ্ধি পাওয়া হচ্ছে ডেবিট এবং সম্পদ কমে যাওয়া ক্রেডিট, তার 10,000 টাকা যে সম্পদ ছিল সেটা হচ্ছে ওনার 10,000 টাকা সম্পদ, 10,000 টাকা যে নগদ টাকা চলে গেছে সেটা হচ্ছে ওনার ডেবিট, এবং উনি একটি মোবাইল পেয়েছেন, সেখানে এসে হচ্ছে ওনার ক্রেডিট। এটাই হচ্ছে শিহাব সাহেবের জাবেদা। মোবাইল হিসাব 10,000 টাকা ক্যাশ, প্রতিটি লেনদেনে দুই পক্ষ থাকবে, তাই মোবাইল যন্ত্রপাতি ডেবিট, নগদ ক্রেডিট। 10,000 টাকা যেটা দিছে ওটা HM আলী ভাই, ঠিক আছে ভাই আপনারটা। এখন আমি যদি বলি যে মুজাফর ভাই 15,000 টাকা দিয়ে একটি এসি ক্রয় করেছেন, তাহলে ওনার জাবেদা কি হবে? মুজাফর ভাই 10,000 টাকা দিয়ে একটি মোবাইল, না 15,000 টাকা দিয়ে একটি এসি ক্রয় করেছেন, এর জাবেদা কি? মুজাফর ভাই এই কথাগুলো এখানে না বলি আমরা, আপনি আমাকে ইনবক্স করবেন মুজাফর ভাই। এসি ডেবিট আর ক্রেডিট কোনটা? 15,000 টাকা মামুন মির ভাই। আমি আবার বললাম, ঠিক আছে। এখন দিদারুল ভাই ব্যাংক চেকের মাধ্যমে একটি মেশিন
ক্রয় করেছেন 50,000 টাকা দিয়ে, এর জাবেদা কী হবে? দিদারুল ভাই ব্যাংকের মাধ্যমে, ব্যাংক চেকের মাধ্যমে একটি মেশিন ক্রয় করেছেন 50,000 টাকা দিয়ে। দিদারুল ভাই ব্যাংক চেকের মাধ্যমে 50,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেছেন, এর জাবেদা কি? ব্যাংক হিসাব, শিহাব সাহেব ঠিক আছেন। মেশিন ডেবিট ব্যাংক হিসাব, ব্যাংক না, ব্যাংক হিসাব, কিন্তু এখানে মেশিন হিসাব, ব্যাংক হিসাব। HM আলী ভাই 60,000 টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করেছেন। এটা না, আমি এটা বললাম না, আমি বললাম যে HM আলী সাহেব একটি যন্ত্রপাতি ক্রয় করেছেন যার মূল্য 60,000 টাকা, এখানে এর জাবেদা কী হবে? HM আলী সাহেব একটি যন্ত্রপাতি ক্রয় করেছেন যার মূল্য 60,000 টাকা। জাবেদা কি হবে? ব্যাংক চেক, ক্রেডিট, এখানে যদি উল্লেখ না থাকে, যদি কোনো কিছু উল্লেখ না থাকে, আপনাকে ধরে নিতে হবে সেটা নগদ টাকায় ক্রয় করা হয়েছে। যদি বাকি নগদ চেক কিছু উল্লেখ না থাকে, তাকে আপনাকে ধরে নিতে হবে যে নগদ টাকায় ক্রয় করা হয়েছে। বাকিটা তো আপনারা বুঝতেই পারছেন। মেহেদি হাসান ভাইকে 5,000 টাকা ধার দেওয়া হলো, জাবেদা কি হবে? মেহেদি হাসান সাহেবকে 5,000 টাকা ধার দেওয়া হলো, এর জাবেদা কি হবে? মেহেদি হাসান সাহেবকে 5,000 টাকা ধার দেওয়া হলো,
লেনদেন নয়। কেন আলী ভাই, কেন? মেহেদী হাসান সাহেবকে 5,000 টাকার দাঁড় দেওয়া হলো, লেনদেন নয় কেন আলী ভাই? ডেবিট ক্রেডিট দুইটাই হবে। ডেবিট ক্রেডিট না হলে কি জাবেদা হয়? এখানে পাওনাদার বা দেনাদার, আমি বলছিলাম দেনাদার সম্পদ, বলছিলাম সম্পদের মধ্যে আমি বলছিলাম দেনাদার, এটা হচ্ছে সেটাই। দেনাদার হিসাব ক্রেডিট 5,000 টাকা এবং নগদ হিসাব ক্রেডিট। দেনাদার হিসাব ডেবিট, এখানে দেনাদার হিসাব ডেবিট। দেনাদার, আপনি একজনের কাছে টাকা পান, ঠিক আছে, ওই দেনাদার, আপনার দেনাদার সম্পদ বৃদ্ধি পেল। আপনি একজনের কাছে টাকা ধার দিয়েছেন 5,000 টাকা, দেনাদার হিসাব বৃদ্ধি পেল, তার মানে এটা ডেবিট। এবং আপনার অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা চলে গেল নগদ, ধার দিলে তো নগদ টাকা চলে যায় না, সেটা হচ্ছে আপনার ক্রেডিট। কমে গেছে টাকা 5,000। তামান্নাস ওয়ার্ল্ড, ওয়ালাইকুম আসসালাম। অ্যাকাউন্ট রিকেবল মেহেদী হাসান, ডেবিট 5,000, ক্রেডিট হিসাব 5,000 টাকা। শিয়াব সাহেব ধন্যবাদ আপনাকে। দেনাদার, এখানে দেনাদার ডেবিট হয়েছে, ঠিক আছে, দেনাদার সম্পদ বৃদ্ধি পাইছে। দেনাদার কিন্তু সম্পদ, মনে রাখবেন, দেনাদার সম্পদ, আমি আগেই বলছিলাম দেনাদার সম্পদ আপনার বৃদ্ধি পাইছে এবং 5,000 টাকা হ্রাস পাইছে, এখানে এটা হচ্ছে আপনার ক্রেডিট। এখন আমি বললাম যে শিয়াব সাহেবের কাছ থেকে 5,000 টাকা পাওয়া গেল, এর জাবেদা কী হবে? লেনদেনের জাবেদা কী হবে? এটাও লেনদেন, আগেরটাও কিন্তু লেনদেন। কেউ একজন বলছিল লেনদেন না, এটা কিন্তু ভুল উত্তর। দেনাদার হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ডেবিট। বাকিতে বিক্রি করলে দেনাদার সৃষ্টি হয়। হ্যাঁ, ধার দিলেও দেনাদার সৃষ্টি হয়, কিন্তু সেটা লেনদেন হবে না কেন? শাহিনের কাছ থেকে নগদ 5,000, শাহিন বলছি, কি বলছিলাম, শিহাবের কাছ থেকে 5,000 টাকা পাওয়া গেল, নগদ 5,000 টাকা পাওয়া গেল, এখানে লেনদেন জাবেদা কী হবে? পাওয়া গেল 5,000 টাকা পাওয়া গেছে, সেটা হচ্ছে আপনার সম্পদ বৃদ্ধি পাইছে, তার মানে ডেবিট। কিন্তু শিহাবের এখানে 5,000 টাকা দিত, শিহাব দিছেন, এখানে শিহাব হচ্ছে 5,000 টাকা নগদান, শিহাবের নগদান 5,000 হিসাব হচ্ছে
ক্রেডিট, শিহাবের 5,000 টাকা কমে গেছে। আপনারা কিন্তু পেস্ট লাগায়েন না, একটার মধ্যে আর একটা ঢোকায়েন না। এটাও কিন্তু একটা লেনদেন, আগেরটাও লেনদেন ছিল, ধার দেওয়ারটাও লেনদেন ছিল, পাওয়া গেল সেটাও কিন্তু লেনদেন। এখন আমরা এই সূত্রটা তো ক্লিয়ার হলাম যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, কমে গেলে মানে হ্রাস পেলে ক্রেডিট। এই সূত্রটা ক্লিয়ার। এই সূত্রটা কে কে বোঝেন নাই? আমি বলছিলাম, আগে বলছিলাম যে সম্পদ, চলতি সম্পদ আর একটা আছে স্থায়ী সম্পদ। চলতি সম্পদ কোনগুলো, স্থায়ী সম্পদ কোনগুলো? চলতি সম্পদ কোনগুলো, স্থায়ী সম্পদ কোনগুলো? নগদ টাকা, নগদ তহবিল, নগদ জের, ব্যাংক জমা, ব্যাংক তহবিল, ব্যাংক জের, দেনাদার, প্রাপ্য হিসাব, বেতন, অগ্রিম ভাতা। জাকির হোসেন ভাই, এটা একটা লেনদেন। আমরা বেসিক জিনিসগুলো পড়তেছি এখন, আমরা যখন অঙ্ক করব তখন বুঝবো যে এটা একটা লেনদেন। টাকা ধার দিছে, আবার 5,000 টাকা পাইছে, সেটা কিন্তু একটা লেনদেন। ওইখান থেকে 5,000 টাকা না দিলে তো আমি 5,000 টাকা পাই নাই, তার মানে উনি দিছে আমি নিছি, লেনদেন হয়েছে। আবার উনি আমার কাছে ধার নিছে, আমি ওনাকে দিছি, সেটাও কিন্তু লেনদেন হয়েছে। এটা লেনদেন একটা, মনে রাখবেন। আর যাদের কাছে হিসাব বিজ্ঞান বই আছে তারা একটু দেখে নেবেন, হিসাব বিজ্ঞান বইটা দেখে নেবেন, এখানে লেনদেন কোনগুলো। স্থায়ী সম্পদগুলো তো আমরা জানি, আসবাবপত্র, মোটর গাড়ি, অফিস সরঞ্জাম, যন্ত্রপাতি, এগুলো হচ্ছে স্থায়ী সম্পদ। এখন আমরা দেখি কিছু আছে বিনিয়োগ সম্পদ। বিনিয়োগ সম্পদ এটাও কিন্তু একটা সম্পদ, মনে রাখবেন, বিনিয়োগ সম্পদ। আমি বলছি যে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ। এখন বললাম বিনিয়োগ সম্পদ। বিনিয়োগ সম্পদ কোনগুলো? বিনিয়োগ, নিজে বিনিয়োগ সম্পদ। 10% বিনিয়োগ, এটাও বিনিয়োগ সম্পদ। সঞ্চয়পত্র, এটাও বিনিয়োগ সম্পদ। আপনি ডিপিএস দিলেন, সেটাও বিনিয়োগ সম্পদ। একটা হচ্ছে অদৃশ্য সম্পদ, যেটা অদৃশ্য আমরা জানি, যেটা দেখা যায় না, যেমন কপিরাইট, ট্রেডমার্ক, সুনাম, লাইসেন্স, এগুলো তো দেখা যায় না, মানে এটা আপনার ট্যালেন্ট। অদৃশ্যমান সম্পদ। সম্পদ 3 প্রকার: চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, অস্পর্শ সম্পদ। হ্যাঁ, চলতি সম্পদ 3 প্রকার। কোন ক্যাটাগরিতে? বলেন, এইচ এম আলী ভাই।
গুডউইল, সুনাম, সেটা হচ্ছে আপনার অদৃশ্যমান সম্পদ। আমাদের আজকে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে সম্পদ বৃদ্ধি পেলে হয় ডেবিট, সম্পদ হ্রাস পেলে হয় ক্রেডিট। এই বিষয়টা আমরা তো ক্লিয়ার, এটা একটা সূত্র, এই সূত্রটা আপনারা অবশ্যই মনে রাখবেন। আমরা এই সিম্পল বিষয়গুলো না জানলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না। এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে ডেবিট ক্রেডিটে? ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর যারা লাইভটি দেখতেছেন লাইভটি শেয়ার করে দেবেন। আগামীকালকে চেষ্টা করবো আমরা অঙ্ক করার, কিছু কিছু বেসিক বিষয় পড়ে তারপরে আমরা অঙ্ক করার চেষ্টা করব। আগামী ক্লাসে জয়েন করবেন। আর যারা যারা লাইভটি শেয়ার করেন নাই শেয়ার করে দেবেন। অনেকে ক্লাস খুঁজে পান না, অবশ্যই পেজটি লাইক দিয়ে আপনি নোটিফিকেশন অন করে রাখবেন। ক্লাস শুরু হওয়ার সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশন চলে যাবে। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।